অবাক হইয়া কিন্তু ওনাকে উত্তর দেয়নি কথা, তাদের মধ্যে কোনো উদ্যোগ নাই যে তারা একটা ভুল করেছে। তো সেখানে আপনার যখন আমরা বলি যে আমরা ইনক্লুসিভ ইলেকশন করবো, ইনক্লুসিভ ইলেকশন মানে আপনার ওই আওয়ামী লীগগুলিকে দিয়ে ইলেকশন করবেন যাদের হাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, অস্ত্র আছে, মাসুল আছে। আমার এক ফ্রেন্ড ফোন করেছিল আমেরিকা থেকে, বাংলাদেশি, বললো আপা এখানে আমেরিকানরা আওয়ামী লীগের লোকরা থাউজেন্ডস অফ ডলার খরচ করতে লবিং করার জন্য। তো সুতরাং আমরা যারা অভ্যুত্থানে যেখানে আমরা অংশ নিয়েছি আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। আপনি যেটা দেখেছেন আমার পূর্ববর্তী বক্তা বলছে যে জায়গায় জায়গায় এই যে ডিমান্ড, মানে 16 বছরে কোনো ডিমান্ড ছিল না, এখন একদম সবার মনে হচ্ছে যেন বাড়ির বাথরুমের কল নষ্ট হয়ে গেল প্রফেসর ইউনিভার্সিটিটা ঠিক করে দিতে হবে, এরকম একটা অবস্থায় চলে এসেছে। বিশাল ষড়যন্ত্রের মধ্যে আমরা আছি। আমাদের সবাইকে খুব কেয়ারফুল থাকতে হবে এবং আমাদের দেশকে এগিয়ে নিতে হবে সেই কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাতে, যেখানে আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট রেজিম আসবে না, মানুষের ন্যূনতম অধিকার প্রতিষ্ঠা হবে, গ্রাসরুট ডেমোক্রেসি তৈরি হবে। আমরা যখন ডিফেন্স পলিসির কথা বলি, ডিফেন্স পলিসির মূল কথা হলো যে গ্রাসরুট ডেমোক্রেসি, জনগণ আপনার সংঘবদ্ধ কিনা, আপনার যত আরো আপনি কেনেন না কেন, জনগণ যদি ডিভাইডেড থাকে, জনগণ যদি সংঘবদ্ধ না হয়, সেই দেশকে ডিফেন্ড করার কোনো উপায়ই থাকতে পারে না। একটা ঐতিহাসিক ভাবে দেখা গেছে যে আলেকজান্ডার যখন ভারতবর্ষে আক্রমণ করেছিলেন তখন ভারতবর্ষের ছোট 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 রাজ্য ছিল, কিছু কিছু রাজ্য ছিল রাজতন্ত্র, কিছু কিছু রাজ্য ছিল প্রজাতন্ত্র। যারা রাজতন্ত্র তারা কিন্তু আলেকজান্ডার বর্ডারে পৌঁছানোর আগে তার কাছে দুধ পাঠিয়ে বলেছে আমরা সারেন্ডার করলাম, কিন্তু তাকে ফাইট করেছিল গণতন্ত্রের যারা প্রজাতন্ত্রের লোক, কারণ সেখানে জনগণের ইনভলভমেন্ট ছিল। এই জিনিসটা আমরা এই উত্থানকালে বাংলাদেশে সেই জাতীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যেটা গ্রাসরুট গণতন্ত্র, যেখানে জনতা নিজেই তার দেশকে ডিফেন্ড করবে, নিজেই তার দেশকে ভালোবাসবে, দেশকে গড়বে। এইটুকু বলে আমি আপনাদের প্রস্তাবগুলি এসেছে সংস্কারের আরেকটা কথা বলে আমি ইয়েতে যাব, সেটা হলো যে সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া কোনো নির্বাচন নয়। কারণ তাছাড়া যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন আমরা পূর্ব অবস্থায় ফিরে যাব, যেটা আমি ব্যক্তিগতভাবে একেবারেই আমি এটার পক্ষে নয়। সংস্কার হতেই হবে, ঐক্যমতে পৌঁছাইতেই হবে, বেসিক ঐক্যমতে পৌঁছে বিচার প্রক্রিয়া এটা ঠিক, আইনি ব্যাপার, অনেক সময় লাগতে পারে, আন্তর্জাতিক চাপ আসতে পারে, পাশের বাড়ির আপনার ইন্টারফারেন্স থাকতে পারে, কিন্তু বেসিক কতগুলি যারা ইমিডিয়েট আপনার খুনের সঙ্গে জড়িত ছিল, যারা খুনের অর্ডার দিয়েছে তাদের বিচারটা সম্পন্ন করতে হবে, বিডিআরের বিচার করতে হবে, শাপলা চত্বরের বিচার করতে হবে, তারপরে নির্বাচন, তার আগে নির্বাচন নয়। সেই নির্বাচনে আমরা আবার পূর্ব অবস্থায় ফিরে যাবো, সেখানে আমরা ফিরতে চাই না। তবে সংস্কারের ভিতরে এখানে যেটা কিছু কিছু পয়েন্ট আমি পড়েছি, আপনারা যেটা পাঠিয়েছেন আমার কাছে, বেশিরভাগ ইয়েতে আমি একদম পোষণ করি দু একটা ব্যাপার ছাড়া। একটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট আপনার আইনসভা, তত্ত্ববাদের সঙ্গে আমি ডিসএগ্রি করছি, কারণ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিন্তু চেকস অ্যান্ড ব্যালেন্সের একটা অংশ। কারণ লোয়ার হাউসে যদি আপনার কোনো আইন পাস করে, সেটা আপার হাউসে গেলে পরে তারা সেটাকে আবার স্ক্রুটিনাইজ করে, তারা আইনটাকে পাস করতে পারে না, কিন্তু তারা সেটাকে পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে এবং তাদের সাজেশন নিয়ে লোয়ার হাউসে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে লোয়ার হাউস যে সাজেশন এসেছে এগুলি দেখে আমরা আইনটা পাস করে, এটা সাম কাইন্ড অফ চেক। আমরা যেটা বলতে চাচ্ছি যে ক্ষমতা কেন্দ্রীভূত করতে দেব না, ক্ষমতা কেন্দ্রীভূত হলেই ফ্যাসিস্টদের উত্থান ঘটে। তো চেকস অ্যান্ড ব্যালেন্স কিন্তু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট, কিন্তু একটা ইয়ে আর কি এলিমেন্ট, একটা প্রক্রিয়া এটার ভিতরে। কিন্তু আপনার
গেছেন যে আপনার উচ্চপক্ষে কিভাবে আপনার ইয়ে হবে, রিপ্রেজেন্টেশন আসবে। ফুয়াদ বলেছে যে এটা আমাদেরকে এনকারেজ করবে যে সমস্ত ওই মমতাজ রহমতের মতো আজে বাজে লোকজন এখানে ঢুকে যাবে। এখন আমাদের দেশে সবচেয়ে বড় কথা অনেকেই বলেছে যে এই মানে চোরের বললেন যে চোরের খড়ি পেয়েছি, যাকে ক্ষমতা দেওয়া যায় সেই এটা করে। আমাদের পলিটিক্যাল কালচার যদি এরকম হয় তাহলে কিন্তু আমাদের জন্য ডেমোক্রেসি এস্টাবলিশ করা খুবই অসুবিধা হবে। আপনার বিশেষ করে আপনি যদি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের কথা বলেন, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু আপনার বেশিরভাগই চলে নর্মস এবং কনভেনশন দ্বারা। আপনি কনস্টিটিউশন যাই লিখে দেন না কেন, এটাকে কিন্তু আপনার যদি আপনার ডেমোক্রেটিক কালচার, নর্মস, কনভেনশন, যে এটা করলে পরে লোকের অসুবিধা হবে, জনগণ পাবে না, তাহলে এই সিস্টেমটা চলতে পারে না। সেই জন্য অনেক দেশে, ফ্রান্সে তারা কিন্তু পার্লামেন্টারি সিস্টেম থেকে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে গেছে। আর প্রেসিডেন্সিয়াল সিস্টেম মানে মনে করেন না যে আইনস্টাইনের প্রেসিডেন্সিয়াল সিস্টেম। প্রেসিডেন্সিয়াল সিস্টেম ক্যান বি ইকুয়ালি ডেমোক্রেটিক, কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যেটা হয় যে ক্ষমতার ডিভিশনটা, বিভাজনটা খুব পরিষ্কার, কার কি কাজ সেটা পরিষ্কার। কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে যেটাকে আমরা বলি ফিউশন, এক্সিকিউটিভ আর লেজিসলেচার একটা ফিউশন, সেখানে আপনার নর্মস এন্ড কনভেনশনের অত্যন্ত প্রয়োজন হয়। কিন্তু পার্লামেন্টারি সিস্টেম যে কাজ করে না তা তো না, পৃথিবীর অনেক বেশি কাজ করে, ইন্ডিয়াতেও কাজ করছে। কারণ এখানে আপনার পলিটিক্যাল কালচারটা খুব ইম্পর্টেন্ট, সেটা না হলে পার্লামেন্টারি সিস্টেমকে কাজ করা খুবই মুশকিল হয়ে যায়। তো আমরা আশা করব আমাদের ইয়াং জেনারেশন পলিটিক্যাল কালচার, ডেমোক্রেটিক পলিটিক্যাল কালচার প্র্যাকটিস করবেন, এবং যে ধরনের ইলেকশন প্রসিডিওর আপনার আপার হাউসে দিয়েছে সেটা আমি দ্বিমত পোষণ করছি। কারণ যারা লোয়ার হাউসে জিতবে নিম্নকক্ষে, তাদের প্রপোর্শন অনুযায়ী যদি তারা ওইখানে আবার প্রতিনিধি পায়, তো তাহলে তো একই হবে। আমি বিএনপি 48% পেল, তারা আবার আপার হাউসে 48 পাবে, আর যারা 5% পেয়েছে তারা আবার 5 পাবে। তো এটা তো বলতে গেলে এক ধরনের ওই যে মহিলাদের সংরক্ষিত আসন দেয়, ওই রকম একটা ব্যাপার হবে। সুতরাং আমরা আপার হাউসে যেটা সাজেস্ট করতে পারি সেটা হলো মিক্সড ইলেকটরাল সিস্টেম। কিছু আপনার আর কিছু প্রপোর্শনাল। লোয়ার হাউসে যিনি প্রস্তাব দিয়েছেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেটা আমি দ্বিমত পোষণ করি। কারণ যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের দ্বারা লোয়ার হাউসে আপনি প্রতিনিধি পাঠান, তাহলে ছোট 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 দলগুলো কিছু কিছু প্রতিনিধিত্ব পাবে। এর ফলে সরকার গঠন করা এবং বিরোধী দল গঠন করা কঠিন হয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি।